হ্যালো বন্ধুরা, আমি আজকে ক্লাস 11-এর যে তোমাদের একটা গল্প আছে ফার্স্ট সেমিস্টারে বাংলা থেকে। প্রথম গল্প পুঁই মাছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের লেখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অনেকেই জেনে থাকবে, কারণ তিনি হচ্ছেন ক্লাস 8-এর যে পথের পাঁচালী নামক গল্প বইটা আছে ওই গোটাটাই লেখক। পথের পাঁচালীর জন্য তিনি খুবই বিখ্যাত হয়েছিলেন এবং পরবর্তীকালে সত্যজিৎ রায় পথের পাঁচালী প্রকাশ করেছিলেন সিনেমা। তো পড়ি আজকে পড়া পুঁই মাছা, হ্যাঁ, যেটা আছে তোমাদের পড়াতে পেজ নম্বর 3 বাংলা বইয়ের। সাহার হরি চাটুর্যে উঠোনে পা দিয়েই স্ত্রীকে বললেন যে একটা বড় বাটি কি ঘুঁটি কি হয়, যা হয় দাও তো। তারক চাটুর্যে গাছ কেটেছে, একটু ভালো রস আনি। তো তার স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলায় নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাতেই ছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় টানিয়া একটু দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বার করে দেওয়ার জন্য বিন্দুমাত্র আগ্রহ দেখাইলেন না তিনি, এমনকি বিশেষ কোনো কথাও বললেন না। সাহার হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রয়েছ যে, দাও না একটি ঘুঁটি। খেন্তি টেন্টি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞেস করলেন যে, তুমি মনে মনে কি ঠাউরেছে বলতে পারো? স্ত্রী অতিরিক্ত রকমের শান্ত সুরে। সাহার হরির মনে ভীতির সঞ্চয় হইল। ইহা যে ঝড়ের অব্যবহিতির পূর্বে আকাশে স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া উঠিয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতামতো করে বলিলেন, কেন, কি হয়েছে আবার? কি? অন্নপূর্ণা অপেক্ষায়ও শান্ত সুরে বলল যে, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না কি নাকি খোঁজ রাখো না? এত বড় মেয়ে ঘরে বার হয়েছে, হ্যাঁ, এত বড় মেয়ে, সাহার হরির স্ত্রী অন্নপূর্ণা নাম। তো সাহার হরিকে এইসব বলছে আর কি, যে অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে বেড়ায়, রস খেয়ে দিন কাটায়, কি করে তার বলতে পারো? গায়ে কি গুজব উঠেছে জানো? অন্নপূর্ণা এটা সাহার হরিকে বলছে। সাহার হরি আশ্চর্য হইয়া জিজ্ঞেস করলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞেস করতে গিয়ে চৌধুরী বাড়ি যাও, অন্নপূর্ণা বলছে যে কি গুজব হয়েছে, যাও চৌধুরী বাড়ি গিয়ে শুধু গা। কেবল বাগদি দুলেপাড়া ঘুরে ঘুরে জন্ম কাটালেই ভদ্রলোকের গায়ে বাস করা যায় না? সমাজে থাকতে হলে কী রকম নিয়ম মেনে চলতে হয়। সাহার হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্বাবৎ সুরে পুনরায় বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। এইসব কথা হয়েছে, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্ছগুচ্ছ করা মেয়ে, গায়ের কোনো কাজে তোমাদের আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে বরং বাগদি দুলে পাড়া গিয়ে দিন কাটাও গা। সাহার হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে, সবাই এক ঘরে করেছে, এবার বাকি আছেন শুধু কালীময় ঠাকুর। ও! অন্নপূর্ণা তেলের বেগুনি জ্বলিয়ে উঠিলেন। কেন, তোমাকে এক ঘরে করতে বেশি সময় লাগে নাকি? বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা নাকি একজন মতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক কড়ায় মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, তা আর এমন কঠিন কী ব্যাপার? আর সত্যিই তো একদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামিয়ে বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়াইলে কি হবে? লোকের চোখ নেই? পুনরায় গলায় উঠিয়া বলিলেন, না, বিয়ে দেওয়ার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? শরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখের বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা না বুঝিয়া সাহার হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করলেন। কিন্তু খিড়কি দুয়ারে একটু এটিকে কি দেখিয়া হঠাৎ থমকিয়া দাঁড়ালেন, বরং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তির মা, এসব কোথা থেকে আনলি? ও, এ যে 14-15 বছরের একটি মেয়ে, আর দুটি ছোট ছোট মেয়ে পেছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার হাতে একটা ঝোলা বোঝা পুঁই শাক, ডাঁটাগুলো মোটা, হলদে হলদে চেহারা, দেখে মনে হয় কাহারা পাকা পুঁই গাছে উপড়াইয়া ফেলেছে। উঠানে জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি, তাহাদের উঠানে জঙ্গল
প্রাণপণে তুলিয়ে আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই শাক জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ অগোছালো, বাতাসে উড়িতেছে, মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের, একটি সেফটি পিন দিয়ে আটকানো। তো পিনটার বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এত বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পেছন ফিরিয়া তাহার পশ্চাদ্দিনীয় হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়ে বলিল, চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছে থেকে রাস্তায় নিলাম, দিতে চাই না বলে। তোমার বাবার কাছে আর দিনকার 2 পয়সা বাকি। আমি বললাম, দাও না গয়া পিসি, তোমার বাবা কি আমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রাই কাকা দিয়ে বললেন, নিয়ে যা। কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিয়া বললেন, নিয়ে যা। আহা কি অমর্ত্যই তোমাদের না দিয়েছে, পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত। নিয়ে যা। এই উনি তাহাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধাড়ি। মেয়ে বলে দিয়েছেন না, তোমার বাড়ি বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না? এত পাড়া পাড়া বেড়াও, বিয়ে হলে যে 4 ছেলের মা হতে। এগুলো কিন্তু খেন্তির মা খেন্তিকে বলছে। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। না, কোথায় পুঁই, কোথায় শাক, কোথায় বেগুন, আর কোথায় একজন বেড়াচ্ছে, কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাস? ফেল বলছি, এইসব ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতে বাঁধন আলগা করিয়া দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বাকিয়া চলিলেন। যা তো রাধি, ও আদবগুলো টেনে খিড়কি পুকুরের ধারে ফেলে দিয়ে আইগা তো। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া করে রেখে দেবো। অর্থাৎ এগুলো কিন্তু খেন্তির মা খেন্তিকে বলছে আর কি। তার ছোট মেয়ের নাম হচ্ছে রাধি। বোঝা মাটিতে পড়িয়া গিয়েছে। ছোট মেয়েটি কাঠের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলো ডাঁটা একদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সাহার হরি ছেলে মেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। সাহার হরি আমতা আমতা করিয়া বললেন, যে তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি বরং পুঁই শাকের বোঝা লইয়া যাইতে। ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়িয়ে তার মুখের দিকে চাহিলেন। তো এতে কি হয়েছে, অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের অত নোলা কিসের রে? এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। মেয়ে মানুষ অত নোলা কিসের? এত পাড়া থেকে আরেক পাড়া নিয়ে আসবে 2 পাকা পুঁই শাক ভিক্ষে করে? যা তুই যা, দূর করে বনে নিয়ে আয়। সাহার হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিতেছে। তার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যতই শাকের জিনিস হোক, পুঁই শাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। অর্থাৎ সাহার হরি নিঃশব্দে খিড়কির দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। সাহার হরি তো বসিয়া বসিয়া রাধিতে বড় মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা মনে পড়িল, গত অরন্ধনে পূর্বদিন বাড়িতে পুঁই শাকের রান্নার সময় খেন্তি আবদার করিল যে, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, আর বাকি অর্ধেক মিলে তোমাদের। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়ে উঠানে খিড়কির দূরে আশেপাশে যে ডাঁটাগুলো পড়েছিলেন সেগুলোকে কুড়িয়ে লইয়া আনিলেন। বাকিগুলো কুড়োনো যায় নাই, ডোবার ধারে ছাই গাদার ফেলিয়া দিয়েছে। কুঁচো চিংড়ি দিয়ে এই সমস্ত চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন খেন্তির মা অন্নপূর্ণা। দুপুরবেলায় খেন্তির পাস্তে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্মিত আনন্দপূর্ণ ডাগর ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে তাকাল। 2-1 বার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন যে উক্ত পুঁই শাকের একটুও তাহার পাতে পড়িয়া নাই। পুঁই শাকের ওপর তাহার এই মেয়েটির কিরূপ যে লোভ তাহা তিনি জানতেন। জিজ্ঞেস করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া আনন্দজনক প্রস্তাব সমর্থন করল। কি ভাবি অন্নপূর্ণা চোখে জল আসিয়া
চাপিতে গিয়ে তিনি চোখ উঁচু করিয়া চালের বাতার গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িয়া লাগিলেন। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকাল বেলা সারহরি ডাক পড়িল যে সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সে সব দিন কি আর আছে ভায়া? এই ধরো, কেষ্ট মুখুজ্জের স্বভাব নইলে পাত্র দেবে না, স্বভাব নইলে পাত্র দেবে না করে কি কাণ্ডটাই করলেন। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে মেয়ে বিয়ে দে তবে রক্ষে। আর তার কি স্বভাব! রাম হলো 6-7 পুরুষের ভগ্নে পচা শ্রণীয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজের সে সব শাসনের দিক কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যায় নাই। এই যে তোমার মেয়েটি 13 বছরের। সাহারহরি বাধা দিয়ে বলিতে গেলেন যে এই শ্রাবণের 13। 13ই আর 16ই তফাৎ কিসে শুনি? 13ই আর 16ই তফাৎটা কিসের? আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 50ই হোক, তার আমার দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেছো তুমি, বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো ওরকম উচ্চ করা মেয়ে। আশীর্বাদ হওয়ার যা, বিয়ে হওয়ার তার 7 পকেট বা বাকি। এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, তুমি মনে ভেবেছ না? সমাজে বামুনেদের যদি জাত মারিবার ইচ্ছা না থাকে, মেয়েটির বিয়ে বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্তর না হলে পাত্তর মেলে না বুঝি? গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদার ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া না জানতো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ নয়? দিব্যি বাগান পুকুর শুনলাম। এবার নাকি কুড়োর জমিতে চট্টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের আবার অভাব কি? ইতিহাসটা হইতেছে যে এই মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ী ঠিক করিয়া দেন। কেন কালীময়ী মাথা ব্যথা করিয়া সাহারহরি মেয়ের বিষয়ে সম্বন্ধে মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইবার কেউ কেউ বলিলেন যে কালীময়ী নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্রই নালিশ হইবে ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ হওয়ার করিয়া যাওয়ার দিন কত্তর পরে সাহারহরি টের পান যে পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূ আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিলেন। এরকম পাত্র মেয়ের দেবার প্রস্তাব মনঃপূত না হওয়ায় সাহারহরি সে সম্বন্ধে ভাঙিয়া দেয়। দিন 2 পরের কথা, সকালে উঠিয়া সাহারহরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিস্তান্ত কচি রোদ্দুর রাঙা রোদ্দুর আসিতেছিল, তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক খাইতেছিল সাহারহরি। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল যে বাবা যাবে না, মা ঘাটে গেল। সাহারহরি একবার বাড়ির পাশে ঘাটের পথে দিয়ে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পর নিম্ন সুরে বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় আর একবার তিনি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। তো ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা শাবল 2 হাত দিয়ে আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিতে পড়িল। তারপরে পিতা পুত্রীতে সপ্তবর্ণের সম্মুখে দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল যে তাহারা কারোর ঘরে ছিপ দেওয়া উদ্দেশ্যে কিন্তু চলিতেছে। তো এই গল্পটা আজকে অনেকটা আছে, তাই আমি খানিকটা বললাম। এটা পার্ট 1 ছিল। আমি তারপরের আর কি পার্টে আমি পার্টগুলো দেবো, যেগুলো আমি গল্পটা শেষ করব। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ।